মেঘ মাথা নুইয়ে মুচকি হাসে। আবির মেঘের কথা শুনে কপাল গুটায়। কণ্ঠ দ্বিগুণ বাড়ি করে আকস্মাৎ বলে উঠল, আমি পানিতে পড়লে তো তুইই সবচেয়ে বেশি খুশি হতিস। মেঘের উদ্বেলিত মনোভাব কমে আসে। সিক্ত চোখে তাকায় আবিরের দিকে। আবিরের নিরেট চোয়াল দেখে মেঘ তটস্থ হয়। আবির মেঘের থেকে বিদায় নিয়ে রাকিবরা চলে যেতে লাগলো। রাকিব যেতে নিয়ে আবার থামে। আবিরের দিকে তাকিয়ে বলল, ফ্রি হয়ে চলে আসিস। আবির সহসা জবাব দিল, ঠিক আছে। রাকিবরা যেতেই মেঘ বলল, আপনি এত ফাজিল কেন? মানে, কি করলাম আমি? দেখছিলেন ওনারা ঝগড়া করছে, আপু রাগারাগি করছে, অথচ আপনি তাদের ঝগড়া না থামিয়ে উল্টো আরো লাগিয়ে দিলেন। আপনার থেকে এটা আমি একদমই আশা করিনি। আবির চোখ দুটো ছোট করে গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলো, রাকিবকে তুই কতদিন হলো চিনিস? আজই প্রথম দেখেছি। ও কেমন সে সম্পর্কে তোর কতটুকুই বা ধারণা আছে? ওদের দুজনের সম্পর্কই এরকম। সারাক্ষণ ঝগড়া লেগে একজন আরেকজনের ছেড়ে দিচ্ছে, আবার একটু পরেই একসঙ্গে গল্প করছে, ঘুরতে বের হচ্ছে। ঝগড়া করতে করতে ওদের সম্পর্ক 5 বছর পেরিয়ে গেছে। বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। মেঘ অবাক চোখে তাকিয়ে বলল, 5 বছর? আমাদের বন্ধুত্বের সম্পর্ক 6 মাসও টিকে না। রাকিব ভাইয়ারা 5 বছর একসঙ্গে আছেন, ভাবতেই পারছি না। আবি নীরস কণ্ঠে বলল, এমনও মানুষ আছে যারা এক যুগ ধরে এক মেয়েতে আসক্ত হয়ে আছে। একতরফা ভালোবেসে দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনছে। ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার জন্য প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করছে। প্রতিটা মোনাজাতে কাঁদতে কাঁদতে শুধু তোকেই চাইছে। তাদের তুই কি বলবি? মেঘ মাথা নিচু করে দৃঢ়স্থির কণ্ঠে বলল, তাদের নিয়ে কিছু বলার মতো যোগ্যতা আমার নেই। আমি এই ব্যাপারে অনভিজ্ঞ একজন মানুষ। আবিরের মুখ ভার, কিছু বলছে না। মেঘ মৃদু সুরে আওড়ালো, একটা কথা জিজ্ঞেস করব? বল। রাকিব ভাইয়া বা রিয়া আপু আমাকে কিভাবে চিনেন? আবির শান্ত গলায় বলল, রাকিব আমার বেস্ট ফ্রেন্ড। রাকিব আমার সম্পর্কে এ টু জেড জানে। তানভীর, আদি, মিম সবার কথা জানে। আর রিয়া যেহেতু রাকিবের গার্লফ্রেন্ড বা ফিউচার ওয়াইফ, তাই রিয়ারও অজানা থাকার কথা না। মেঘ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থেকে আবারও বলতে লাগলো, আপনার সাথেই আমার কত বছর পর দেখা হলো। আপনারই তো আমার কথা মনে ছিল না। তাহলে রিয়া আপুর আমাকে দেখার জন্য এত আগ্রহ কিভাবে জন্মালো? কোনো কিছুই বুঝতে পারছি না। আবির 2 কদম এগিয়ে মেঘের ঠিক সামনে দাঁড়ালো। সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ হলো। আকাশও বেশ অন্ধকার। কেবল ল্যাম্প পোস্ট আর ছোট ছোট দোকানের নিজস্ব লাইট জ্বলছে। আবির কাছাকাছি আসতেই মেঘ সরে যেতে চাইল। আবির তৎক্ষণাৎ থামিয়ে দিল। আবির কাছে আসায় মেঘের অন্তঃস্থলে শিহরণ জাগছে। কান দিয়ে উষ্ণ ধোঁয়া বের হচ্ছে। বুকের ভিতর ধুকপুকানি বাড়ছে। নিঃশ্বাস আটকে আসছে গলায়। আবিরের ভারী নিঃশ্বাস মেঘের মুখে পড়তেই চোখ খিচে বন্ধ হয়ে গেল। মেঘের শরীরে কম্পন তীব্র হলো। মেঘের কপালে থাকা চুলগুলো সরাতে আবির ফু দিল। 2 আঙ্গুলে চুলগুলো কানের পাশে গুজে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, তুই বড্ড বোকা মেঘ। মেঘ সহসা চোখ খুলল। তৎক্ষণাৎ আবির দূরে সরে দাঁড়িয়েছে। আবিরের কথার বিপরীতে মেঘ যে কিছু বলবে সেটাও বুঝতে পারছে না। শরীরের সব শক্তি হারাতে বসেছে। আবির প্রশ্ন করল, মেলায় যাবি? মেঘ মাথা নেড়ে না করল। আবির দৃঢ় গলায় জানতে চাইল, তখন না যেতে চাইলি? যাব না, বাসায় চলে যাব। আবিরও খুব বেশি জোর করেনি। বাইক চলতে শুরু করলো। মেঘের এলোমেলো চুলগুলো উঠছে এদিক সেদিক। প্রশান্তির হাওয়া বইছে অন্তরে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আবির মেঘের মনে জায়গা করে নিয়েছে। আবিরের চাহনিতে বুকের ভিতরে জলোচ্ছ্বাসের উদ্ভূত হয়। আবির কাছাকাছি আসলেই মেঘের মন কেমন করে। মেঘকে বাসায় নামিয়ে দিয়ে আবির চলে গেল। মেঘ বাসায় ঢুকতেই দেখলো মুজাম্মেল খান সোফায় বসে আছেন। মেঘকে দেখেই বললেন, কোথায় গিয়েছিলে? বন্যাদের বাসায়। তানভীর আসেনি? মেঘ উত্তর দিল না। তানভীর কোথায় আছে সে খবর তো নেওয়া হয়নি। এইদিকে ফোনটাও সাইলেন্ট করে রেখেছিল। মেঘ আস্তে করে বলল, কাজ আছে ভাইয়ার। ও, শুনলাম আবির এসেছে। মেঘ নরম স্বরে জবাব দিল, হ্যাঁ। ও কোথায়? কি জানি। মুজাম্মেল খান বললেন, ঠিক আছে, রুমে যাও। মেঘ সস্থির নিঃশ্বাস ছেড়ে হাসিমুখে রুমে চলে গেল। তানভীর হাসপাতালে করিডোরে বসে আছে।
তানভীরের কাছের বন্ধু মৃদুলের বাবা অসুস্থ। হঠাৎ মিস এগোইস্টিক নামে সেভ করা এক নাম্বার থেকে কল এলো। তানভীর আলগোছে ভ্রু কুঁচকে বিড়বিড় করলো, ও হঠাৎ আমাকে কল দিচ্ছে কেন? তানভীর কল রিসিভ করলো। গুরুগম্ভীর কণ্ঠে বলল, হ্যালো। ওপাশ থেকে বন্যা ডাকলো, তানভীর ভাইয়া। বন্যার আদরের কণ্ঠ তানভীর মনে সাপের ছোবলের মতো লাগলো। বিষের মতো জ্বলছে শরীর। অনিচ্ছাকৃতভাবেই ভীষণ ক্ষেপে গেল তানভীর। বিরক্ত স্বরে বলল, তোমার কোন জন্মের ভাই?